ভাবুন তো, একটা দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগারে বসে গ্যাং লিডাররা দাঙ্গা বাঁধানোর নির্দেশ দিচ্ছে আর খোদ রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তাদের আড়াল করছেন। হ্যাঁ, শুনতেই অনেকটা সিনেমার গল্পের মতো মনে হয়, তাই না? হুম, সত্যিই তাই। আজকের এই বিশদ আলোচনায় আমরা ২০২৬ সালে জানুয়ারির কিছু চাঞ্চল্যকর ঘটনা বিশ্লেষণ করছি, যেখানে গুয়াতেমালার গ্যাং সহিংসতা থেকে শুরু করে বৈশ্বিক জলবায়ু সংকট নিয়ে কথা হবে। মানে সবকিছুই প্রমাণ করছে যে আমাদের চারপাশের কাঠামোগুলো, ধরুন সেটা প্রাতিষ্ঠানিক হোক বা প্রাকৃতিক, কতটা ভঙ্গুর হয়ে পড়েছে। একদম। আচ্ছা, চলুন বিষয়টা খুলে বলা যাক। শুরুতেই গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো যে ৩০ দিনের দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন, সেটা নিয়ে যদি বলি, এটা কিন্তু সাধারণ কোনো দাঙ্গার ফল নয়। না, একেবারে না। যখন ব্যারিও ১৮ গ্যাংয়ের নেতা ওই এল লোবোকে উচ্চ নিরাপত্তার কারাগারে পাঠানো হলো, তার পরপরই তারা ৩টি কারাগারে দাঙ্গা বাঁধায়। ৩টি কারাগারে একসাথে? হ্যাঁ, একসাথে ৪৬ জনকে জিম্মি করে এবং ১০ জন পুলিশ নিহত হয় এতে। তো আর সে ক্ষুব্ধ হয়ে পুরো ক্লাবটাই জ্বালিয়ে দিল। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এই পুরো ঘটনার শিকড় কিন্তু অনেক গভীরে। সেটাই তো ঠিক বুঝতে পারছি না। প্রেসিডেন্ট আরেভালো যে অভিযোগ করলেন, খোদ অ্যাটর্নি জেনারেলের কার্যালয় নাকি রাজনৈতিক অপরাধী নেটওয়ার্ক তারা নিয়ন্ত্রিত। মানে রাষ্ট্রের একটা অংশ কেন গ্যাং লিডারকে প্রশ্রয় দেবে? এর পেছনে লাভটা কোথায়? লাভটা হলো ক্ষমতা আর অর্থের। যখন রাজনৈতিক নেতা আর অপরাধীদের স্বার্থ এক হয়ে যায়, তখন যারা বিচার করবে তারাই উল্টো দুর্নীতিকে প্রশ্রয় দেয়। মানে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তাই। আর এই দায়মুক্তির কারণেই গুয়াতেমালায় হত্যাকাণ্ডের হার প্রতি লাখে ১৬.১ জনে গিয়ে দাঁড়িয়েছে, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণেরও বেশি। বাপ রে, দ্বিগুণের বেশি! সিস্টেম যখন ভেতর থেকে এভাবে পচে যায়, তখন অপরাধীরা তো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী হয়ে উঠবেই। হ্যাঁ, আর এই ভেতরের পচনটা কিন্তু শুধু অপরাধীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ঠিক বলেছেন। গুয়াতেমালার এই ঘটনা তো গেল অপরাধীদের ব্যাপার। কিন্তু যখন রাষ্ট্র বা কর্তৃপক্ষের গাফিলতির কারণে সাধারণ মানুষের মাথায় আক্ষরিক অর্থেই ময়লার পাহাড় ধসে পড়ে, তখন তাকে আমরা কি বলবো? আপনি নিশ্চয়ই ফিলিপাইনের ঘটনাটার কথা বলছেন। হ্যাঁ, সেখানে ৩৬ জন শ্রমিকের মৃত্যু হল আবর্জনার বিশাল স্তূপ ধসে পড়ে। কিন্তু এমনটা কেন হলো হঠাৎ করে? মানুষের তৈরি এই সিস্টেমগুলো কি অতিরিক্ত চাপের মুখে ভেঙে পড়ছে? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি মেলাই, তাহলে দেখব ফিলিপাইনের এই ঘটনাটা আসলে আমাদের আজকের আলোচনার একটা নিখুঁত রূপক। রূপক? মানে কিভাবে? ধরুন, বছরের পর বছর ধরে জমে থাকা প্রাতিষ্ঠানিক অবহেলা আর দুর্নীতির যে একটা আবর্জনা, সেটা যখন প্রকৃতির চরম বৈরী আচরণের মুখে পড়ে, তখন তার টিকে থাকতে পারে না। ও আচ্ছা, ওই টাইফুনের বৃষ্টি আর ভূমিকম্পের প্রভাবের কথা বলছেন? একদম, ওই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবেই কিন্তু ওই ২০ তলা ভবনের সমান উঁচু আবর্জনা স্তূপ ধসে পড়েছিল। ধাক্কা দিচ্ছে, তখনই আসল বিপর্যয়টা ঘটছে। ঠিক তাই। আর এটা শুধু ফিলিপাইনেই ঘটছে তা কিন্তু নয়। একদিকে মোজাম্বিক, জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে। আবার অন্যদিকে চিলিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে তীব্র দাবানলে হাজার হাজার হেক্টর জমি পুড়ছে। এমনকি অস্ট্রিয়াতেও তুষার ধসে প্রাণহানির খবর এসেছে। হ্যাঁ, এই প্রাকৃতিক দুর্যোগগুলোর প্রভাব এত মারাত্মক হওয়ার পেছনের মূল কারণটাই হল আমাদের অবকাঠামোগত দুর্বলতা। মানে রাষ্ট্র যখন দুর্নীতি বা গাফেলতির কারণে সঠিক অবকাঠামো তৈরি করতে পারে না, তখন একটা সাধারণ বৃষ্টি বা তাপপ্রবাহ ভয়াবহ রূপ নেয়। হ্যাঁ, আর এই কাঠামোগত পতনের মাঝেই দেখুন রাজনৈতিক অস্থিরতাগুলো কিভাবে বাড়ছে। যেমন উগান্ডার নির্বাচনের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো। উম, বিরোধী দল তো বলছে এটা জালিয়াতির কৌশল। আবার সিরিয়ার কুর্দি চুক্তির মতো ব্যাপারগুলো নিয়ে রাজনৈতিক অস্থিরতাও চলছে। যদিও আমরা এখানে কে ঠিক আর কে ভুল সেই রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না। না, সেদিকে যাওয়ার প্রয়োজনও নেই। তবে একটা কথা বলাই যায়, আমাদের রাজনৈতিক এবং প্রাকৃতিক দুটো সিস্টেমই যেন একসাথে বিদ্রোহ করছে। একদম। এই বৈশ্বিক অস্থিরতা দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলছে সেটা দক্ষিণ আফ্রিকার একজন নাগরিকের কথায় খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন, বৃষ্টির কথায় তিনি এখন আতঙ্কিত বোধ করেন। এটাই আসলে সবচেয়ে বড় চিন্তার জায়গা।
মানুষের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা যখন একদিকে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জাতাকলে পিষ্ট হয়, আর অন্যদিকে প্রকৃতির বিরূপ আচরণে বিলীন হয়ে যায়। হ্যাঁ, তখন বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক নিরাপত্তা একেবারেই ভেঙে পড়ে। আর এর প্রভাব কিন্তু শুধু একটা নির্দিষ্ট দেশে আটকে থাকে না, বরং বৈশ্বিক অর্থনীতি ও সাপ্লাই চেনেও মারাত্মক ধাক্কা লাগে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? গুয়াতেমালার দুর্নীতিগ্রস্ত সিস্টেম হোক বা ফিলিপাইনের আবর্জনা ধস, সবকিছুই আসলে একই সুতোয় গাঁথা। ঠিক, যখন কোনো দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশ উভয়ই একই সাথে ভেঙে পড়ে, তখন সত্যিই ভাবার বিষয় চলে আসে। একদম। শুধু সাময়িক জরুরি অবস্থা জারি করে কি দীর্ঘমেয়াদী টিকে থাকা সম্ভব? নাকি আমাদের বৈশ্বিক ব্যবস্থা ও জীবনযাপনের ধরনটাই একেবারে নতুন করে ঢেলে সাজানোর সময় এসে গেছে? এই প্রশ্নটাই রইল ভাবনার জন্য।